সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। উন্নয়ন বরাদ্দে বৈষম্যের শিকার রংপুরে। বাড়ছে বেকারত্ব। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় কৃষিতেই ভরসা। জটিলতা কাটিয়ে অর্থনৈতিক অঞ্চল চালুর তাগিদ। ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতির অপেক্ষায় ব্যবসায়ীরা। ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট। 7 ধরনের সরবরাহ বন্ধ। চাহিদা মতো মিলছে না বাকিগুলো। ফার্মেসি থেকে কিনতে হচ্ছে বাড়তি দামে। এবং 350-র মধ্যে টিকে আছে মাত্র 2 বিঘা। বিলীনের পথে বেগম রোকেয়া শেখাওয়াতের পৈতৃক নিবাস। ইতিহাস সংরক্ষণে ভূমি উদ্ধারে পদক্ষেপ নেয়ার তাগিদ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। সপ্তাহের 7 দিন থাকবো আমরা বিভাগীয় সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার বিভাগীয় সময়ের খবর জানাবো। বাংলাদেশ ভারত সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 151 বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা 40%। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুদেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজবুল ইসলাম নিশাতের রিপোর্টে। 4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের 6 জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 5 বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে 151 জন বাংলাদেশি। এর মধ্যে 61 জনই রংপুর বিভাগের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন, কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদেরকে। নিরাপত্তা একদমই নাই। আমরা বর্ডারে কিভাবে বসবাস করব? বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়। গেল 5 বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন 19 জন। সবশেষ 17 এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক। হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কলজে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে। বুক খালি হয়েছে, আর জানি কেউ বুক খালি হয় না। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে, সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে রংপুর বিভাগে শুধু দরিদ্র মানুষের সংখ্যাই বাড়েনি, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যাও। দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। বিগত সরকার 4টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিলেও আটকে আছে ভূমি অধিগ্রহণে। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। অর্থনীতিবিদদের মতে উন্নয়ন বৈষম্য দূর করতে অঞ্চলগুলো চালুর উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। একমাত্র উত্তর ইপিজেড ছাড়া দীর্ঘ সময় রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের 70% মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও অর্থনীতির ওপর নির্ভর করতে হচ্ছে। বিগত সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে 4টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভূমি অধিগ্রহণেই। অথচ একই সময়ে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য আছে, সেই বৈষম্যের শিকার হয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। 250 একর জমির মধ্যে 185 একর জমি খাস জমি, বাকি 65 একর জমি একটি ব্যক্তি মালিকানাধীন জমি। মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এবং এই টাকাটি সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমি ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। ব্যবসায়ী নেতারা বলছেন সম্ভাবনা থাকার পরও বিগত সরকারের বৈষম্য নীতি প্রতিফলিত হয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গত সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী এমপি ছিল যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চগড় একটি অর্থনৈতিক অঞ্চল এই জন্যই দরকার যে এখানকার এগ্রোভেজ যেসব প্রোডাক্ট রয়েছে সেটা একটা এক্সপ্লোর প্রয়োজন। শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা।
এগ্রিকালচার বেসড এখানের মানুষজন, এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে ৩০৮ একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র ৮৭ একর, পঞ্চগড়ে ২৫০ একরের মধ্যে ১৮৭ একর আর নীলফামারীতে ১০৬ একর জমি বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ১৪৯ একর জমি বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চলগুলো নিয়ে জানবো। এই মুহূর্তে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল ও পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছে বাদলের কাছে। বাদল, আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে নীলফামারী হলো কৃষি প্রধান এলাকা এবং একসময় এটি ছিল অভাবী জনপদ। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য বা অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নীলফামারী ক্রমেই শিল্পের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা জানেন যে নীলফামারীতে এখানে রয়েছে ইপিজেড, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার নারী পুরুষ শ্রমিক কাজ করে। তাছাড়া এখানে রয়েছে বিসিক শিল্পনগরী, সেখানেও প্রায় ১০-১৫ হাজার শ্রমিক কাজ করে। তো শিল্পে যখন নীলফামারী এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নীলফামারীতে অর্থনৈতিক জোন স্থাপনের চিন্তা ভাবনা করেছিল তদানীন্তন সরকার এবং এখানে প্রায় ১০৬ একর জমি, সরকারি খাস জমিও বরাদ্দ দেওয়া হয়েছিল এই অর্থনৈতিক জোন তৈরি করার জন্য। এই অর্থনৈতিক জোনের মূল উদ্দেশ্যই ছিল বাণিজ্যে ভারসাম্য বৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করে এই যে অভাবী জনপদ বলে যে পরিচিত ছিল সেখান থেকে অর্থনৈতিক সচ্ছলতার দিকে ফিরিয়ে আনা। যার ফলে এখানে আজকের ৬ থেকে ৭ বছর হয়ে গেল, প্রতি বছরই এখানে যত মন্ত্রী বা সাংসদরা এসেছিল তারা কিন্তু এখানে আশ্বাস দিয়ে গিয়েছিল যে অতি শীঘ্রই এখানে অর্থনৈতিক জনপদ তৈরি হবে, কিন্তু ৬ থেকে ৭ বছর হওয়ার পরও এটির কোনো অর্থনৈতিক জোনের কোনো মুখ দেখতে পারেন না। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে অর্থনৈতিক জোন থেকে সর্বশেষ। এবারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন রিপোর্টার সোহাগ। দেখুন, ২০২০ সালে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দারারহাট এলাকায় কিন্তু অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে জমি স্বাক্ষর চুক্তি এবং জমির যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু দীর্ঘ ৫ বছর হয়ে গেলেও কিন্তু আমরা দেখছি যে উত্তরের এই জেলায় কোনো কাজের দৃশ্যমান হয়নি। আমি জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলার জন্য কিন্তু ২৫০ একর জমি নির্ধারণ করা হয়, কিন্তু এখানে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই অঞ্চলের ৬৫ একর জমি এখানে কিন্তু আমরা দেখছি যে ব্যক্তি মালিকানাধীন হয়, কিন্তু এখানে সে অঞ্চলটি এখনো তৈরির কাজে অগ্রগতি হচ্ছে না। প্রশাসন বলছে যে এই ৬৫ একর জমি ব্যক্তি মালিকানাধীন হয়, কিন্তু এখানে একটা জটলা সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেই সমস্যা নিরসনে কাজ চলমান রয়েছে। আমি এখানকার যারা ব্যবসায়ী রয়েছে নেতা, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই অর্থনৈতিক অঞ্চলটি যদি দ্রুত গড়ে তোলা হয় তাহলে এখানকার এই জেলার যে অর্থনৈতিক একটি প্রভাব রয়েছে, এখানকার বেকারত্বের যে বিষয়টি রয়েছে সেটা লাঘব হবে এবং ঘুরে দাঁড়াবে পঞ্চগড়ের অর্থনীতি। আমি বলে রাখি যে এই ২০২০ সালে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি এবং তৎকালীন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এই চুক্তিটি স্বাক্ষর করেন। এরপর কিন্তু এর কাজ আমরা কিছুটা দৃশ্যমান দেখেছি। আমরা দেখেছি তৎকালীন কিন্তু যারা সরকার প্রধানের লোকজন এমপি মন্ত্রী ছিল তারা কিন্তু পরিদর্শন করে। এরপর কিন্তু বিগত ৫ বছর ধরে সেখানে কোনো অগ্রগতি আমরা দেখছি না। এখানে আমরা দেখছি যে বর্তমানে কৃষি আবাদ করছে, এর পাশে কিন্তু একটি আশ্রয় প্রকল্প রয়েছে, সেখানে কিন্তু যারা বসবাস করছে এই সরকারি জমি এবং ব্যক্তি মালিকানাধীন যে জমি রয়েছে সেখানে কিন্তু আবাদ করছে।
তো সার্বিক বিষয় বলা যায় যে এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু যে জমির বিষয়টি রয়েছে সেই জমির ব্যক্তি মালিকানাধীন 65 একর জমির কারণে এর কাজ কিন্তু অগ্রগতি করা হচ্ছে না। একই সাথে বলে রাখি এই অঞ্চলের এই এলাকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু একটি নিজের জমি হারানোর একটি বিষয় নিয়ে শঙ্কায় তারা এই জমি হস্তান্তর করছে না বলে এমনটি আমরা জেনেছি। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে অর্থনৈতিক অঞ্চল নিয়ে সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার এবং এর আগে নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন শাকির হোসেন বাদল। আমরা রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চল নিয়ে এবার একটি আলোচনা দেখব। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়। আপনারা জানেন যে বরাদ্দ বৈষম্যের কারণে দীর্ঘ সময় রংপুর অঞ্চলে যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি কিন্তু হয়নি, ফলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, এখানে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। এবং একই সাথে আমরা যদি বলি যে দেশে যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলবার কথা, একই সময়ে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে যে অর্থনৈতিক অঞ্চলগুলো অনুমোদন দেওয়া হয়েছিল, আমরা দেখছি যে ঢাকা এবং চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাপক কর্মযোগ্য চললেও রংপুর অঞ্চলে যে 4টি অর্থনৈতিক অঞ্চল সেগুলোতে কিন্তু এখনো ভূমি অধিগ্রহণই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে আমরা যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি থেকে পিছিয়ে পড়েছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনি কি মনে করেন আসলে এই যে বৈষম্য আমরা দেখছি, কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছি, এটা আসলে সরকারের যে নীতি নির্ধারণের লেভেলের যে অদূরদর্শিতা, এটি আপনি মনে করেন কিনা? দেখুন, যে আইন অনুযায়ী আসলে অর্থনৈতিক অঞ্চলগুলো হওয়ার কথা ছিল, সেই আইনে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা আছে যে অনগ্রসর অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তার ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি হবে এবং সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, বিদেশি বিনিয়োগ এবং জাতীয় বিনিয়োগের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং রপ্তানি বৃদ্ধি করবার সুযোগ তৈরি হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা সংখ্যার দিক থেকে একেবারে তলানিতে অবস্থান করছি, বরিশালের উপরে অবস্থান। এবং তার চেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে কার্যক্রম শুরু করলেও আমাদের যে রংপুর অঞ্চলে 8টি জেলার মধ্যে মাত্র 4টি জেলায় 4টি অর্থনৈতিক অঞ্চল আমরা পেয়েছি, অনুমোদন পেয়েছি, কিন্তু তার এখনো পর্যন্ত তার কার্যক্রম শুরু হয়নি, শুধুমাত্র ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। ফলে যে অঞ্চলে বেশি অধিকার পাওয়ার কথা ছিল সেই অঞ্চলে অধিকারের পরিবর্তে আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে বঞ্চনা পেয়েছি এবং পিছিয়ে থাকবার আরেকটি সুযোগ এখান থেকে তৈরি হয়েছে। ফলে এই অর্থনৈতিক অঞ্চলগুলো যেহেতু প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করবে বলে আমরা মনে করছি এবং বেকারত্ব ঘুচিয়ে দেবে, এই অঞ্চলের যে অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো আছে, আমাদের যে পিছিয়ে পড়বার যে কারণগুলো আছে, সেখান থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে কর্মসংস্থানে কিন্তু কোনো বিকল্প নেই। ফলে সেই কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য এই অর্থনৈতিক অঞ্চলগুলোকে সক্রিয় করা এবং দ্রুততম সময়ের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলগুলোর জমি অধিগ্রহণ থেমে না থেকে এর কার্যক্রমগুলোকে সচল করা এবং একই সাথে আমরা অন্যান্য অঞ্চলে যেমন দেখছি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য রাষ্ট্রীয়ভাবে নানাভাবে কার্যক্রম শুরু হয়েছে, এই অঞ্চলে বিদেশি বিনিয়োগকে আরেকটি বিষয় জানেন যে আপনার কথা এটি স্পষ্ট যে বিগত সরকারের যে উন্নয়নের যে বৈষম্য নীতি সেটি প্রতিফলিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আসলে সম্ভাবনার জায়গাটা কেমন? ধরেন আমাদের আশপাশে হলো যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এবং এই অর্থনৈতিক অঞ্চলগুলো যদি গড়ে তোলা যায়, সে বাণিজ্যের সম্ভাবনাটা কেমন আসলে? দেখুন, বাংলাদেশ আসলে এমন একটি ভূ রাজনৈতিক জায়গায় অবস্থান করছে যার অর্থনৈতিক সম্ভাবনাটা অনেক এবং একই সাথে আমি যদি জাতীয় সুযোগের কথা বলি তাহলে এই জায়গায় কিন্তু আপনি খুব কম দামে শ্রমিক পাবেন, এর চেয়ে কম দামে শ্রমিকটা পাবেন না। এই জায়গায় কিন্তু অনেক কিছু আপনি শান্তি আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলেন, শান্তি নিরাপত্তার কথা বলেন, সবটাই কিন্তু দেশের অন্যান্য জায়গার চেয়ে অনেক ভালো। ফলে কম দামে এই শ্রমিককে যদি আমরা ব্যবহার করতে না পারি এবং ভারতের সাথে এবং অন্যান্য যে আমাদের সার্কভুক্ত দেশের সাথে যে খুব সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব, ফলে রপ্তানির যে কথাটা আমরা বলছি সেই রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং ছোট করে জানতে চাই যে কোন কোন ক্ষেত্রে শিল্পায়নের সুযোগ রয়েছে। দেখুন, এখানে যেহেতু আমি একটি কথা খুব করে বলি যে এখানে আমাদের গ্যাস আছে, গ্যাসকে ব্যবহার করে আমরা ভারী শিল্পের দিকে যেতে পারি এবং একই সাথে যেহেতু সারা দেশে প্রচুর পরিমাণে কৃষি পণ্য রপ্তানি করা হয়, সরবরাহ করে রংপুর অঞ্চল, ফলে কৃষি নির্ভর যে শিল্প কারখানাগুলো আছে। আপনি বলছেন যে কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে উত্তরাঞ্চলের যে 4টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবার কথা, সেটি গড়ে তুললে কোন কোন ক্ষেত্রে শিল্পায়নের সুযোগ রয়েছে এবং কি কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। তো সবকিছু মিলিয়ে আজকে আলোচনা এই ছিল আমার কাছে এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।
রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা একটি আলোচনা দেখছিলাম। সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগীয় সময় আরও থাকছে। ৮ বছর ধরে ভাঙা সংযোগ সড়ক কুড়িগ্রামের টাপু ভোলা কোপা সড়কের সেতু যেন মরণ ফাঁদ। বাঁশ কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল, সংস্কারের আশ্বাস। অর্থ বছরের আর 2 মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে 60% কম। বিশেষজ্ঞরা বলছেন কর আদায়ে উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায়। 2012 সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমে তালে চলছে রংপুর সিটি কর্পোরেশন। প্রতি বছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আদায়ের উপরে। তবে চলতি অর্থবছরের 2 মাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ। চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা 18 কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে 10 কোটি 46 লাখ। আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা 5 কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে 2 কোটি 80 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দোকানপাট, হাটবাজার প্লাস হলো সাইনবোর্ড থেকে নানান ধরনের বিলবোর্ড থেকে যে আয়গুলো হয়, এই আয়গুলোর যে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাকে কালেকশন করতে হবে, সেই জায়গাটায় একটা ঘাটতি রয়ে গেছে। তবে নগর কর্তৃপক্ষ বলছে লক্ষ্যমাত্রা অর্জনের নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য 7টি টিম করেছি, সেই 7টি টিম ডোর টু ডোর যাচ্ছে। আমরা আশা করব যে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পরেও যারা আসছেন না, তখন আমাদের পরবর্তী ধাপগুলো আইনগতভাবে অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষের তথ্য মতে রংপুর সিটি কর্পোরেশনের 4টি শাখার মাধ্যমে কর আদায় করা হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ওষুধ সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন আগে 27 ধরনের ওষুধের সরবরাহ থাকলেও বর্তমানে 7টির সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। এ কারণে বেশি দামে ফার্মেসি থেকে কিনছেন সেবা প্রত্যাশীরা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা। তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে। এলাকাবাসী বলছেন ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না। এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা। এখন ওষুধ নাই বলছে, এখন ঘুরে যাইতে হবে। ওষুধ আগের থেকে অনেক কম, আর আগে ওষুধ অনেক প্রচুর দিত, কিন্তু এখন অর্ধেকে ওষুধ দিচ্ছে না। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পাইতাম, এখন সেই ওষুধগুলো পাচ্ছি না। সরকার যেন আমাদের ওষুধ একটু অনেক বৃদ্ধি করে দেয়, কারণ গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন আগে 27 প্রকার ওষুধ সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। আগে উপকার হতো, মানে একটা ট্যাবলেট খেলে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যাইতো। এখন এইগুলা ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে যাইতে হচ্ছে। লোকজন আসে, ঘুরে যাচ্ছে, ঠিকমতো ওষুধ দিতে পারি না। সেবা মান আগের চেয়ে, ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনে দেব? মানুষ তো ওষুধের জন্য আসতেছে এখানে। তবে ওষুধের সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই, তারপরে যদি ওষুধ সংকট থাকে আমরা স্থানীয়ভাবে এটা খতিয়ে দেখব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে 53টি ইউনিয়নে 146টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময় আরও থাকছে। দিনাজপুরে নাবি জাতের টমেটোর ব্যাপক সরবরাহ, ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক। মন প্রতি 1,500 টাকার বেশি লোকসানের দাবি। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে 8 বছর ধরে ভেঙে আছে ব্রিজের সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ভাঙা ব্রিজ, একপাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে প্রতিদিন অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করেন বাসিন্দারা।
কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা সড়কের হানাগর এলাকায় 2011 সালে নির্মাণ করা হয় 60 ফুট দৈর্ঘ্য ও 10.5 ফুট প্রস্থের ব্রিজটি। 2017 সালের বন্যায় ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন। ওটা ধরিয়ে এসলে মনে করো ব্রিজ কাপে বাঁশ কাঠ শাখো দিয়ে কোনো মতে আমি উঠতেছি। দ্রুতই ব্রিজ নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেই প্রকল্প থেকে ইতিমধ্যে আমাদের যে টোপোগ্রাফিক্যাল যে সার্ভেগুলো আছে সেগুলো করা হয়েছে। 2011-12 অর্থ বছরে 1,25,00,000 টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা হানাগর সড়কে নির্মাণ করা হয় ব্রিজটি। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার কেজি প্রতি বেড়েছে 20 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতির অপেক্ষায় আমদানিকারকরা। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে আইপি জটিলতা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভরা মৌসুমে বাজারে পেঁয়াজের সরবরাহ ছিল ভালো, এজন্য 31শে মার্চ পর্যন্ত অনুমতি থাকলেও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেননি আমদানিকারকরা। তবে সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে আবারও পেঁয়াজের দামে ঝাঁজ। প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে না, এই কারণে পেঁয়াজের চাহিদাটা একটু বেশি আর দামটা একটু বাড়তির দিকে। আমদানিকারকরা বলছেন আমদানি শুরু হলে অচিরেই পেঁয়াজের দাম কমবে বলে আশা তাদের। প্রস্তুতি আছে আইইউ গভর্নমেন্ট বাহাদুর যদি আজকে আইপি ইস্যু করে তা তো 2-3 দিন লাগবে মাল ঢুকতে। আইপি ইস্যু করার সাথে সাথে বাজারটা 10 টাকা 15 টাকা ডাউন হয়ে যাবে। আমদানিকারকরা আইপির জন্য যোগাযোগ করছেন বলে জানায় কর্তৃপক্ষ। আমদানিকারকরা অনেকে খোঁজ খবর নিচ্ছে যে নতুন করে আমদানি অনুমতিপত্র কবে দেওয়া হবে। আমরা দেখতেছি সরকার এখনো আমদানি অনুমতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ 3 মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল। সময় সংবাদ, হিলি। দিনাজপুরের বাজারে সরবরাহ বেড়েছে নাবি জাতের টমেটোর। জেলায় নাবি জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক টমেটো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। তবে খুশি নন কৃষকরা। তারা জানান অন্য বছর এই সময় প্রতিমণ টমেটো 2000 টাকার বেশি দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা দরে। এতে লোকসান হচ্ছে তাদের। শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় দাম কম হলেও লাভ কম হচ্ছে বলে জানান পাইকাররা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের পৈতৃক নিবাস ছিল 350 বিঘা জমির ওপর। বর্তমানে টিকে আছে মাত্র 72 শতক। বিগত কোনো সরকারই মহিয়সী এই নারীর পৈতৃক ভূমি উদ্ধারের পদক্ষেপ নেয়নি। বেগম রোকেয়ার বীরত্ব গাথা স্মৃতি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদের ছবিতে নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রথা ভেঙে নারীদের অধিকার বোধ জাগানোর দায়িত্ব নিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি নারীদের আত্মমর্যাদা জাগরণের প্রেরণা হয়েছিলেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী। জমিদার পরিবারে জন্ম নেয়া বেগম রোকেয়ার বিশাল পৈতৃক জমি, বাস্তবিটা সবই ধীরে ধীরে দখল হয়েছে। অবশিষ্ট 72 শতকের মধ্যে 40 শতকে গড়ে উঠেছে বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 2 শতকে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র আর 30 শতক বসতভিটা হিসেবে সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার ত্যাগ ও নারীদের অধিকার আদায়ের যে বীরত্বগাথা লড়াই তা ধরে রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন রোকেয়া প্রেমীরা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজনই আমাদের অহংকার। আমরা চাই যে রোকেয়ার এই জমিগুলো উদ্ধার করে রোকেয়া স্টেট নাম দিয়ে এই জমিগুলো রাখা হোক। জেলা প্রশাসক জানালেন বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরজমিনে একটা তদন্ত আমাদের কার্যক্রম শুরু করা হবে খুব শিগগিরই, যে আসলে মূল প্রপার্টিটা ওনার কতখানি এবং কতখানি রয়েছে আর কতখানি বেদখল আছে এই বিষয়ে। বেগম রোকেয়ার বেদখল হওয়া পৈতৃক সম্পদ উদ্ধারে 2012 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন উচ্চ আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সীমান্তে 5 বছরে বিএসএফ এর গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ, সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। উন্নয়ন বরাদ্দে বৈষম্যের শিকার রংপুরে বাড়ছে বেকারত্ব। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় কৃষিতেই ভরসা। জটিলতা কাটিয়ে অর্থনৈতিক অঞ্চল চালুর তাগিদ।
এবং ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। গত সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতির অপেক্ষায় ব্যবসায়ীরা। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।